আজকে আমাদের আলোচনার যে টপিক সেটা হচ্ছে ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস চ্যাপ্টারেরই ভিতরে আছে একটি অংশ, সেটা হচ্ছে ডাইমেনশনস। বাংলায় বলা হয় মাত্রা, ইংরেজিতে বলা হয় ডাইমেনশন। ডাইমেনশন মানে কি? ডাইমেনশন হচ্ছে, আমি একটু আগে মানে আগের ক্লাসে বলেছি যে যে কোনো ডিরাইভড ইউনিটকে ফান্ডামেন্টাল ইউনিট দিয়ে এক্সপ্রেস করা যায়, সেটা আগের দিন দেখিয়েছিলাম। যেরকম ভেলোসিটির ইউনিটকে, ভেলোসিটির ইউনিট হচ্ছে কিলোমিটার পার আওয়ার বা মিটার পার সেকেন্ড। তাহলে সেখানে ভেলোসিটির মধ্যেই দেখো, কিলোমিটার সেটা লেন্থের ইউনিট বা ডিস্টেন্সের ইউনিট, আর আওয়ার বা সেকেন্ড সেটা হচ্ছে টাইমের ইউনিট। তা এই যে রেশিও দিয়ে কিন্তু আমরা তার মানে ফান্ডামেন্টাল ইউনিটকেই কম্বাইন করে আমরা ডিরাইভড ইউনিট তৈরি করতে পেরেছিলাম। তাহলে ফান্ডামেন্টাল ইউনিট যে তিনটে ফিজিক্যাল কোয়ান্টিটি, সেগুলো কি কি? লেন্থ, মাস আর টাইম। এই তো, লেন্থটাকে যদি আমরা ক্যাপিটাল এল দিয়ে ডিনোট করি, মাসটাকে যদি ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করি, আর টাইমটাকে যদি ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করি, তাহলে আমরা তোমার কি করতে পারি, আমরা বড় মানে মোটামুটি সমস্ত ডিরাইভড ইউনিটের যে কোয়ান্টিটি, অর্থাৎ ডিরাইভড ইউনিটগুলো যে কোয়ান্টিটির, সেই কোয়ান্টিটিগুলোকে এক্সপ্রেস করতে পারি। একটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। মানে আমার কথা শুনে হয়তো ঠিক পরিষ্কার নাও মনে হতে পারে। আমি কি বললাম? আমি বললাম যে লেন্থটাকে আমরা কি দিয়ে ডিনোট করব? এল দিয়ে। মাসটাকে ডিনোট করব এম দিয়ে, আর টাইমটাকে ডিনোট করব টি দিয়ে। এই তিনটি আইটেমকে আমরা এল এম টি দিয়ে রিপ্রেজেন্ট করব। সেই ক্ষেত্রে ধরো আমি তোমাদের ডাইমেনশন অফ, ধরা যাক ভেলোসিটি, এই জিনিসটা বার করতে চাইছি। তার মধ্যে একটা জিনিস দেখে নাও যে ভেলোসিটি ফর্মুলা কি? ভেলোসিটি হচ্ছে ডিস্টেন্স কভার্ড বা ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এই তো, তাহলে ডাইমেনশন অফ ভেলোসিটি এইটা তাহলে হবে নিশ্চয়ই ডাইমেনশন অফ ডিসপ্লেসমেন্ট বাই ডাইমেনশন অফ টাইম। আশা করি আপত্তি নেই। তাহলে ডিসপ্লেসমেন্ট কি? ডিসপ্লেসমেন্ট আমরা আসলে একটা লেন্থ, তো তাহলে এল লিখলাম। টাইম কি? তাহলে টি লিখলাম। তাহলে এই জিনিসটিকে এল টি টু দি পাওয়ার -1 এইভাবে লেখা যায়। এই জিনিসটাকে আমরা ডাইমেনশন বলি, এবং এটা লেখার নিয়ম হচ্ছে একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়, এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। তাহলে ডাইমেনশন অফ ভেলোসিটি কোনটা? এই এল টি টু দি পাওয়ার -1টা ডাইমেনশনাল ভেলোসিটি, ডাইমেনশন অফ ভেলোসিটি না, এটা হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা অফ ভেলোসিটি। তাহলে এইটা স্যার ডাইমেনশন অফ ভেলোসিটি ইকুয়াল টু এটা লিখছেন কি করে? লিখছি, এটা লেখা উচিত ছিল ঠিকঠাক লিখলে যে ডাইমেনশনাল ফর্মুলা অফ ভেলোসিটি। এখানেও তাহলে লিখতে হতো ডাইমেনশনাল ফর্মুলা অফ ডিসপ্লেসমেন্ট, ডাইমেনশনাল ফর্মুলা অফ টাইম। এত বড় কথা লিখবো না বলে ডাইমেনশন অফ ভেলোসিটি লিখেছি, তোমরা খাতায় লিখতেই পারো ডাইমেনশনাল ফর্মুলা অফ ভেলোসিটি। তাহলে হোয়াট ইজ ডাইমেনশন? ডাইমেনশন হচ্ছে এই এল টি এইগুলোর পাওয়ারে যা আছে। এখানে এল এর পাওয়ার কত? কিছু নেই, মানে 1। টি এর পাওয়ার কত? -1। তাহলে এইখানে তার মানে ডাইমেনশন অফ ভেলোসিটিতে এল এর ডাইমেনশন হচ্ছে 1, টি এর ডাইমেনশন হচ্ছে -1। অর্থাৎ ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলোকে যে পাওয়ারে রেজ করলে আমরা অন্য কোনো একটা কোয়ান্টিটি ডাইমেনশন বা অন্য কোনো কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করতে পারি এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলো দিয়ে, সেই পাওয়ারটাই হচ্ছে ডাইমেনশন। দেখো আমার কথাটা যেটা বললাম আরেকবার বলি। আমরা যদি যে কোনো ডিরাইভড কোয়ান্টিটিকে
যদি ইন টার্মস অফ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি যদি এক্সপ্রেস করতে চাই, ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলোকে নির্দিষ্ট পাওয়ার তাদের দিতে হয়, অর্থাৎ এখানে যেমন এল এর পাওয়ার হচ্ছে 1, টি এর পাওয়ার হচ্ছে -1, এই পাওয়ারগুলোই হচ্ছে ডাইমেনশন অফ দোজ ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। আর এই যে জিনিসটা লিখলাম এটা আসলে কিন্তু ডাইমেনশনাল ফর্মুলা, বা কেউ কেউ ডাইমেনশনাল এক্সপ্রেশনও বলতে পারেন। এই এবার আরেকটা কি, আরেকটা হচ্ছে দেখো আমরা আরেকটু জটিলে যাচ্ছি, যেখানে মাস, লেন্থ, টাইম তিনটেই আছে। এখানে মাস আছে কি? এখানে মাস দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা ইচ্ছে করে যদি এইরকমভাবে লিখি তাহলে মাসটা চলে আসবে m⁻0, l⁻1, t⁻⁻1, এনিথিং টু দি পাওয়ার 0 ইজ 1, তাই তো? এটা তো শিখেছো নিশ্চয়ই। তাহলে আমার এখানে m এক্সপ্রেশনের মধ্যে কোথাও নেই, তাহলে m⁻0 বলে লেখাও যা, না লেখাও তাই, কিন্তু আমরা এই m, l, t এই তিনটে জিনিসকে একসঙ্গে দেখতে যদি চাই তাহলে আমরা এখানে বলতে পারি যে m, l, t এই তিনটেই তো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, তাহলে m এর ডাইমেনশন হচ্ছে 0, l এর ডাইমেনশন 1 আর t এর ডাইমেনশন -1। ক্লিয়ার এই অবধি? হ্যাঁ স্যার। আচ্ছা, ধরা যাক ডাইমেনশন অফ ভলিউম, ভলিউম আমরা আপাতত ভলিউম অফ এ কিউব, কিউব দিয়ে হিসেব করছি, কিউব ছাড়াও হবে, চিন্তা করার কোনো কারণ নেই। ডাইমেনশন অফ ভলিউম অফ এ কিউব, কিউবের ভলিউমের ফর্মুলা কি? লেন্থের কিউব ডাইমেনশন অফ লেন্থ তার কিউব, কারণ ভলিউমের ফর্মুলা v = l কিউব। এইরকম যদি একটা কিউব হয় যার সাইড হচ্ছে l, এই লেন্থটা যদি l হয়, তাহলে ডাইমেনশন অফ লেন্থ, তাহলে এটা কি লিখবো? এই l কিউব। তাহলে এখানে m নেই, t নেই, তাহলে এই জিনিসটাকে এইভাবেও এক্সপ্রেস করতে পারি m0 l কিউব t⁻0। দরকার নেই এতটা বড় করে লেখার, আমি বলছি যে তিনটে দিয়েই এক্সপ্রেস করা যায় এইভাবে, নেই তো কি হয়েছে, টু দি পাওয়ার 0 লিখে দিলাম। বেশ, এইবার আরেকটু ডিফিকাল্ট কেসে যাই, সেটা হচ্ছে ডাইমেনশন অফ ডেনসিটি। ভেলোসিটির জায়গায়, ভেলোসিটির জায়গাটা আমরা মুছে দিই, এই জায়গাটা মুছে দিই, তলারটা থাক। আচ্ছা, ডেনসিটি কাকে বলে? ক্লাস 8 থেকে যা শিখেছ, হোয়াট ইজ ডেনসিটি? ডেনসিটি কাকে বলে? এনিওয়ান? ডেনসিটি কি মনে নেই? ডেনসিটি হচ্ছে, স্যার বলো, স্যার বলবো, মাস অফ এ মাস অফ আ ম্যাটেরিয়াল, মাস অফ আ ইউনিট ভলিউম অফ মাস পার ইউনিট ভলিউম। তাহলে ডাইমেনশন অফ ডেনসিটি ইকুয়াল টু ডাইমেনশন অফ মাস বাই ডাইমেনশন অফ ভলিউম। তাহলে মাসের ডাইমেনশন একটু আগে জানি আমরা m, ভলিউমের ডাইমেনশন
এল কিউব, তাহলে ডেন্সিটি ডাইমেনশন এম এল টু দি পাওয়ার -3, এল কিউবটা যদি উপরে যায় টু দি পাওয়ার -3 হবে। এরপর আমরা এই ডাইমেনশন নিয়ে এইভাবে ধরো যে কোনো ডিরাইভড ইউনিটকে বা ডিরাইভড কোয়ান্টিটিকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি টার্মে যে এক্সপ্রেস করছি তার পিছনে একটা তো উদ্দেশ্য থাকবে। কেন এটা শিখে আমাদের কি লাভ হচ্ছে, লাভ হচ্ছে কি সেটা আমরা একটু বোঝার জন্য আমরা একটা ইকুয়েশন লিখি। বরঞ্চ ইকুয়েশনটা তোমাদের জানা ইকুয়েশন, what is the utility of this, of learning this? V equal to u plus at, এই রিলেশনটা ক্লাস 8 এবং 7 এর শেষের দিকেও ছিল এবং 8এও তো ছিল প্রথম দিকে। V equal to u plus at কিসের ইকুয়েশন এটা? মনে পড়ছে কিছু? যখন কোনো একটা অবজেক্ট সেই এইটা হচ্ছে অ্যাক্সিলারেশন, ঠিক। এইটা কি? স্যার ইনিশিয়াল ভেলোসিটি। ঠিক। আর এইটা, এটা কি? এইটা কি যেখানে আমি আঙুল দিয়েছি? এই যে স্যার ভেলোসিটি। কি ভেলোসিটি এটা? ফাইনাল ভেলোসিটি। ঠিক, এটা ফাইনাল ভেলোসিটি, এটা ইনিশিয়াল ভেলোসিটি, এটা অ্যাক্সিলারেশন, আর এটা টাইম স্যার। বেশ, আমরা এক কাজ করি, ফাইন্ড ডাইমেনশন। আচ্ছা, এই ইকুয়েশনটা লিখেছি, এর পাশে আর একটা ইকুয়েশন লিখি, u মাইনাস এটি। এটা সম্ভব এই ইকুয়েশনটা? হ্যাঁ স্যার। কখন সম্ভব? স্যার যখন ডিসেলারেশন হবে। ইয়েস, যখন রিটার্ডেশন হবে তখন অ্যাক্সিলারেশনটা নেগেটিভ, তার মানে। তাহলে ফাইন্ড ডাইমেনশন অফ ভি, ইউ, এ অ্যান্ড টি। ভি এর ডাইমেনশন, ইউ এর ডাইমেনশন, এ এর ডাইমেনশন, টি এর ডাইমেনশন, চারটে টার্ম আছে, চারটে টার্মে আমি ডাইমেনশন বার করতে চাই। কি করব? ডাইমেনশন অফ ভি, ভেলোসিটি মানে হচ্ছে এল বাই টি, তার মানে হবে, এক কাজ করি, তার মানে এল টি ইনভার্স। ঠিক তো? কেউ না বুঝতে পারলে বলো। একটু আগে ভেলোসিটি ডাইমেনশন বার করেছি। আচ্ছা, বুঝতে পারছি। ডাইমেনশন অফ ইউ, সেটাও নিশ্চয়ই এল বাই টি, সেটাও তো ভেলোসিটি ইউটা, সেটাও এল টি ইনভার্স। ডাইমেনশন অফ এ, অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনের ইউনিট মনে আছে? অ্যাক্সিলারেশনের ডেফিনিশন মনে আছে? স্যার স্যার এমটি। অ্যাক্সিলারেশনের ইউনিট বলছি। স্যার মিটার বাই সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ার। অ্যাক্সিলারেশন কাকে বলে?
রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, তাই তো? লিনিয়ার মোমেন্টাম। না, সেটা ফোর্স। রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটিকে অ্যাক্সেলারেশন বলে। তাহলে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি মানে চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম, সহজ কথায়, তাই তো? চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম। তাহলে আমি একটা কাজ করি, ডাইমেনশন একটু খেটে করি, ডাইমেনশন অফ চেঞ্জ অফ velocity by dimension of time. রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটিকে অ্যাক্সেলারেশন বলা হয়। তাহলে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটিটাই মানে হচ্ছে যে কোনো জিনিসের রেট যদি আমায় ক্যালকুলেট করতে হয়, হোয়াট ডাজ দ্যাট মিন? তো সেটা মানে হচ্ছে যে চেঞ্জ বাই টাইম, সেটা করলেই হবে, তাই তো? রেট বলতে তো তাই বোঝায়। তাহলে চেঞ্জ অফ ভেলোসিটি, চেঞ্জ অফ ভেলোসিটি মানে কি? চেঞ্জ অফ ভেলোসিটি মানে হচ্ছে সহজ কথায় বলতে গেলে মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ফাইনাল ভেলোসিটি থেকে ইনিশিয়াল ভেলোসিটিটা যদি সাবট্রাক্ট করি, সেটাই আমার চেঞ্জ ইন ভেলোসিটি। তাহলে তার ইউনিট কি হবে? চেঞ্জ অফ ভেলোসিটির ইউনিট কি হবে? দশটা গরু থেকে 7টা গরু বিয়োগ করলে কি হয়? স্যার 3টে। স্যার না। কি বললেন? 10টা গরু থেকে 7টা গরু বিয়োগ করলে কত হয়? না স্যার, এর আগে কি বললেন আমি শুনতে পেলাম। আগে বললাম যে তোমার চেঞ্জ অফ ভেলোসিটির ইউনিট কি হবে? স্যার মিটার। স্যার ভেলোসিটির যেটা ইউনিট সেটাই থাকবে, যেটা রেজাল্ট ঠিক হবে তার। ঠিক ঠিক বলেছো। তার মানে সহজ কথায় যে প্রশ্নটা করলাম, 10টা গরু থেকে 7টা গরু সাবট্রাক্ট করলে 3 হয় না উত্তর, 3টে গরু হয়। আমাকে ইউনিট সহ উত্তর দিতে হবে, তাই তো? তার মানে সহজ স্যার। কথায় বলতে গেলে, যখন একই কোয়ান্টিটি থেকে আরেকটা একই ধরনের কোয়ান্টিটিকে সাবট্রাক্ট করছি, সেই সাবট্রাকশনের ফলে যে কোয়ান্টিটিটা পাচ্ছি আমি, তার ইউনিট সেমই হবে। 10টা গরু থেকে 7টা গরু সাবট্রাক্ট করলে 3টে গরু পড়ে থাকে, 3টে ছাগল হয়ে যায় না? তার মানে আমি গরু কথাটা যদি ইউনিট হিসেবে ভাবি, তাহলে এখানে তার মানে চেঞ্জ অফ ভেলোসিটির ইউনিট আর ভেলোসিটির ইউনিটের কোনো তফাৎ হবে না। ক্লিয়ার? তাহলে চেঞ্জ অফ ভেলোসিটির ইউনিট যদি ভেলোসিটির ইউনিটের সমান হয়, তাহলে এই ডাইমেনশন অফ চেঞ্জ অফ ভেলোসিটি ডাইমেনশনটাও ভেলোসিটি ডাইমেনশনের সমান হবে। সেটা কি? সেটা এল টি টু দি পাওয়ার -1, একটু আগেই দেখেছি। এই যে ভেলোসিটির ডাইমেনশন, তলায় হচ্ছে টাইমের ডাইমেনশন, এখানে টি। তাহলে এই টিটা উপরে উঠলে টি টু দি পাওয়ার -1, তাহলে টি টু দি পাওয়ার -1 আর টি টু দি পাওয়ার -1 যোগ হয়ে গিয়ে এল টি টু দি পাওয়ার -2। দেখো এই স্টেপটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে ডাইমেনশন অফ টি, সেটা তাহলে শুধুমাত্র ক্যাপিটাল টি, আর কিছু না। ডাইমেনশন অফ টাইম, সেটা তো শুধু টি। আচ্ছা, এই যে বার করলাম এই হিসেবটা, এই হিসেব থেকে কিছু ছবি পরিষ্কার হচ্ছে, কিছু ছবি বেরিয়ে আসছে। আচ্ছা, আমরা ভি এর ডাইমেনশন লিখেছি এল টি টু দি পাওয়ার -1, ইউ এর ডাইমেনশন লিখেছি এল টি টু দি পাওয়ার -1, এ ডাইমেনশন লিখেছি এল টি টু দি পাওয়ার -2, এখানে টি এর ডাইমেনশন লিখেছি টি। আমরা এবার একটা কাজ করব, এত লেখার জায়গা নেই তো, আমরা একটু মুছে নিই, ছোট্ট করে নিই জিনিসটাকে। এক কাজ করি, এই জিনিসটা এখানে টুকে রাখি যাতে তোমাদের ফলো করতে সুবিধা হয়। ভি এর ডাইমেনশন হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, ইউ এর ডাইমেনশন হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, এ এর ডাইমেনশন হচ্ছে এল টি টু দি পাওয়ার -2, আর টি এর ডাইমেনশন হচ্ছে কেবলমাত্র টি। এই চারটে লিখে রাখলাম।
বেশ, এবার আমার টার্ম কি কি আছে? ভি আছে, ইউ আছে, এটি আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটাও এল টি টু দি পাওয়ার -1, এটাও এল টি টু দি পাওয়ার -1। আমাদের শুধু এটির ডাইমেনশনটা দরকার। তাহলে ডাইমেনশন অফ এ টি সেটা কি? না, ডাইমেনশন অফ এ ইন্টু ডাইমেনশন অফ টি। ডাইমেনশন অফ এ কি লিখেছি? এল টি টু দি পাওয়ার -2, আর টি এর ডাইমেনশন টি। তাহলে এল টি টু দি পাওয়ার -2, আর এখানে টি এর পাওয়ার কত? 1, তাহলে +1। পাওয়ারগুলো অ্যাড হয়, তাহলে এটা কত দাঁড়ালো? এখানে একই পাশে এল টি টু দি পাওয়ার -1। দেখো অদ্ভুত ব্যাপার, এই এটি এর ডাইমেনশনটাও কিন্তু এই ভি আর ইউ এর ডাইমেনশনের সঙ্গে মিলে গেল, তাই তো? তাহলে এটির ডাইমেনশন যা হলো সেটা ভি এর ডাইমেনশন এবং ইউ এর ডাইমেনশনের সঙ্গে মিলে গেল। এখান থেকে একটা জিনিস আমাদের কনক্লুশন বলো, বা এখান থেকে একটা জিনিস আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে, যে কোনো একটা ইকুয়েশনে যে কটা টার্ম অ্যাডিটিভ বা সাবট্রাকটিভ হিসেবে থাকবে, মানে যোগ হিসেবে বা বিয়োগ হিসেবে থাকবে, তাদের প্রত্যেকটা ডাইমেনশন সমান হবে, হতেই হবে। সমান যদি না হয় তাদেরকে আমি ইকুয়েশনে লিখতে পারবো না। অর্থাৎ এই ভি এর সঙ্গে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, অর্থাৎ এই টার্মগুলো সবগুলো তো পরস্পরের সঙ্গে যোগ আকারে আছে। ধরো তোমাকে আমি একটা সমীকরণ লিখলাম, y ইকুয়াল টু a প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার, এইরকম একটা ইকুয়েশন লিখলাম। এই ইকুয়েশন থেকে বলে দেওয়া যায় যে ডাইমেনশন অফ ওয়াই, ওয়াই এর যা ডাইমেনশন হবে এরও তাই ডাইমেনশন হবে, বিএক্স এই গুণফলটারও তাই ডাইমেনশন হবে এই প্রোডাক্টটার, এবং সি এক্স স্কোয়ার এই টার্মটারও তাই ডাইমেনশন হবে। অর্থাৎ ইন্ডিভিজুয়ালি প্রতিটি টার্ম যারা অ্যাডিশন, বা ধরো এখানে প্লাস নাও হতে পারে, মাইনাস আছে, ধরো প্লাস থাকুক বা মাইনাস থাকুক, যাই থাকুক, প্রতিটি টার্ম যারা এরকম যোগ বা বিয়োগ আকারে আছে তাদের প্রতিটি ডাইমেনশন সমান হবে, তবেই আমি এই ইকুয়েশনটা দাঁড় করাতে পারবো বা লিখতে পারবো। তাহলে তোমাদের আমি একটা কাজ দিচ্ছি, 5 মিনিট সময় দেব, সেই কাজটা করে আমাকে আনসার আমি যাকে জিজ্ঞাসা করব সে বলবে, ঠিক আছে? বেশ, লেখো এবার একটা ইকুয়েশন দিই, x ইকুয়াল টু a প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার প্লাস ডিটি কিউব, যেখানে x হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তার মানে x এর ডাইমেনশন হচ্ছে ক্যাপিটাল এল কিন্তু, আর টিটা হচ্ছে টাইম। এটা একটা ইকুয়েশন অফ মোশন অফ এ পার্টিকেল এরকম হতেই পারে। এরকম এত জটিল মোশন, ইকুয়েশন অফ মোশন পড়োনি তোমরা। কত দূর পড়েছো? তোমরা এইটুকু পড়েছো। এর সঙ্গে দেখো খানিক মিল আছে। এটা এক্স লিখেছি যদিও, আর একটু জটিল ইকুয়েশনে আমরা এর পরে যখন কাইনেটিক্স পড়বো সেখানে শিখবো, সেখানে এই টার্মটা অবধি থাকবে। এই টার্মটা আমি আর একটু জটিলতা বাড়িয়ে দিয়েছি, ডিটি কিউব। তোমাদের কাজ হচ্ছে ফাইন্ড ডাইমেনশন অফ এ বি সি অ্যান্ড ডি, এই চারটে কনস্ট্যান্ট টার্ম। এগুলো, এটা একটা কনস্ট্যান্ট টার্ম, এটা একটা কনস্ট্যান্ট টার্ম, এটা একটা কনস্ট্যান্ট টার্ম, এটা একটা কনস্ট্যান্ট টার্ম। এই চারটে ডাইমেনশন কি হবে
বার করো দেখি, 5 মিনিট সময় দিলাম। আচ্ছা, ত্রিনা কি করেছো বলো। স্যার এক্স এর তো ডাইমেনশন এল, তো এক্স ইকুয়াল যদি এ হয় তাহলে এ এর ডাইমেনশনও এল, আর এক্স ইকুয়াল যদি বিটি হয় তাহলে বি ইকুয়ালস টু এক্স বাই টি স্কোয়ার, মানে বি এর ডাইমেনশন টি হলো স্কোয়ার কোথায় আছে? টি স্কোয়ার নেই তো। ও না না না, টি স্কোয়ার না রে, টি। তাহলে বি এর ডাইমেনশন হলো এল টু দি পাওয়ার -1, আর এক্স ইকুয়াল টু যদি সি টি স্কোয়ার হয় তাহলে সি এর ডাইমেনশন হলো এল টু দি পাওয়ার -2, আর এল টি টু দি পাওয়ার -2। হ্যাঁ এল টি টু দি পাওয়ার -2, আর হচ্ছে তোমার এক্স ইকুয়াল যদি ডি ডি টি টু দি পাওয়ার 3 হয় তাহলে ডি এর ডাইমেনশন হলো এল টি টু দি পাওয়ার -3। বেশ, ঠিক হয়েছে, কিন্তু ওই এক্স ইকুয়াল টু এ হয় বা এক্স ইকুয়াল টু বিটি হয় এটা নয়। এক্স ইকুয়াল টু এ তো নয়, তার সঙ্গে আরও তো 3টে টার্ম যোগ আছে। তাহলে আমাদের এক্সপ্রেস করতে কোথাও একটু ত্রুটি হচ্ছে। কি হচ্ছে না, আমি বলেছি সমস্ত অ্যাডিটিভ টার্মের ডাইমেনশন ইকুয়াল হবে। তার মানে আমি চোখ কান বুঝে এইটা ভাবতেই পারি, ডাইমেনশন অফ এক্স ইকুয়াল টু তাহলে ডাইমেনশন অফ এ equal to dimension of bt equal to dimension of ct square, টিটাকে ঠিক করে লিখে দিই একটু, equal to dimension of dt cube। অর্থাৎ ডাইমেনশন গুলো x এর যা সেটা dt কিউবের ডাইমেনশনের সঙ্গে সমান হবে। তাহলে x এর ডাইমেনশন l যদি হয় তাহলে এর ডাইমেনশনও l, ডিসপ্লেসমেন্ট দূরত্ব, তাহলে এইটা ইকুয়াল টু এল। এটা নিয়ে কোনো মনের মধ্যে দ্বিধা নেই। এইবার তাহলে দ্বিতীয়টায় আসি। দ্বিতীয়টা কি করে করব না, ডাইমেনশন অফ এক্স ইকুয়াল টু তাহলে ডাইমেনশন অফ বি ইন্টু ডাইমেনশন অফ টি, সংক্ষেপে লিখছি অফ বি ইন্টু ডাইমেনশন অফ টি। আপত্তি নেই আশা করি। তাহলে ডাইমেনশন অফ বি এইটা ইকুয়াল টু তাহলে ডাইমেনশন অফ এক্স বাই ডাইমেনশন অফ টি, এইটা হচ্ছে এল, এইটা হচ্ছে টি, মানে এল টি টু দি পাওয়ার -1। দেখো এই স্টেপটা দুর্বোধ্য বা অবদ্ধ ঠেকেছে কারোর কাছে, যারা বুঝতে পারছিলে না? বুঝতে পারা গেছে? হ্যাঁ স্যার। ঠিক একই প্রসেসে পরেরটা করব। তাহলে ডাইমেনশন অফ এক্স ইকুয়াল টু ছিল আমার ডাইমেনশন অফ সিটি স্কোয়ার, তাহলে ডাইমেনশন অফ সি ইন্টু ডাইমেনশন অফ টি তার হোল স্কোয়ার, এটা ছিল। তলাটা মুছতে হবে আমাকে। তাহলে ডাইমেনশন অফ সি ইকুয়াল টু ডাইমেনশন অফ এক্স বাই ডাইমেনশন অফ টি এর হোল স্কোয়ার, এইটা মানে হচ্ছে এল, এটা মানে হচ্ছে টি স্কোয়ার, তার মানে এল টি টু দি পাওয়ার -2। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে ডাইমেনশন অফ, একবারে করছি লাস্টেরটা,
dimension of d equal to dimension of x by dimension of d তার কিউব equal to l by t কিউব মানে l t to the power -3। দেখো এবার ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, এবার আরেকটা অঙ্ক দেব। কতটা ক্লিয়ার হয়েছে দেখতে হবে তো আমাকে। আস্তে আস্তে অঙ্কের জটিলতা বাড়ালে তবে কতটা বুঝতে পারছো সেটা মাথায় ঢুকবে। x equal to a by b plus t plus c by d plus e t স্কয়ার। এখানেও x হচ্ছে ডিসপ্লেসমেন্ট, t হচ্ছে টাইম। So you have to find the dimension of a, find dimensions of a b c d e, এই পাঁচটা ডাইমেনশন বার করো। সি ডি ই এর মধ্যে একটাও বেরিয়েছে? স্যার a সমান lt বেরিয়েছে। বি সমান t। সি সমান, দেখো এবার স্যার ওটা এইখানে এখনো হয়নি। একটা জিনিস ইন্সপেকশন করতে হবে, সেটা হচ্ছে এখানে টি মানে টাইম, তার সঙ্গে বিটা অ্যাডিশন টার্ম হিসেবে আছে। তাহলে অ্যাডিশন টার্ম হিসেবে যদি টাইমের সঙ্গে থাকে তাহলে বিটাও নিশ্চয়ই টাইমই হবে, নাহলে আমি বিটাকে টি এর সঙ্গে অ্যাড করতে পারবো না, যে কথাটা এতক্ষণ ধরে বলে এসছি যে একই ধরনের টার্ম ছাড়া কিন্তু অ্যাড করা যাবে না। তাহলে এইখান থেকে এই ইন্সপেকশন থেকে বুঝতে পারছি ডাইমেনশন অফ বি ইজ ইকুয়াল টু তাহলে টি, চোখ কান বুঝে। আর এইটা থেকে ডাইমেনশন অফ ডি ইকুয়াল টু ডাইমেনশন অফ ই ইন্টু ডাইমেনশন অফ টি স্কোয়ার, টি তার হোল স্কোয়ার। এই দুটো জিনিস বুঝতে পারা যাচ্ছে এখান থেকে। এবার ডাইমেনশন অফ বি যদি টি হয় তাহলে ডাইমেনশন অফ এটা কি না, এবার ডাইমেনশন অফ এক্স ইকুয়াল টু ডাইমেনশন অফ এ বাই ডাইমেনশন অফ বি লিখলাম কেবলমাত্র, কারণ বি আর টি এর ডাইমেনশন একই হবে। তাহলে ডাইমেনশন অফ এক্স তো অলরেডি ডিসপ্লেসমেন্ট, তাহলে এল, তাহলে ডাইমেনশন অফ এ বাই ডাইমেনশন অফ বি, ডাইমেনশন অফ বি হচ্ছে টি, তাহলে ডাইমেনশন অফ এ হচ্ছে এল টি। ক্লিয়ার এই অবধি?
হ্যাঁ না না? হ্যাঁ স্যার। বেশ, এরপর এই পার্টটা। এবার ডাইমেনশন অফ এক্স, আচ্ছা ডাইমেনশন অফ, ঠিক আছে, আমরা এই করছি, একটা কাজ করছি, ডাইমেনশন অফ এক্স equal to dimension of c by dimension of d. ডিটা কি জানি না, সিটা কিও জানি না। সহজ কথায় তার মানে এখান থেকে আমরা ডাইমেনশন অফ এক্সটা পেলাম, মানে ডাইমেনশন অফ সি বাই ডাইমেনশন অফ ডি। এক্স এর ডাইমেনশন কত? এল, তাহলে এটা আপাতত এল বলে লিখে রাখলাম, এর চেয়ে বেশি ইনফরমেশন আমাদের কাছে নেই। আর একটা ডাইমেনশন অফ এক্স ইকুয়াল টু, এইভাবেও তো লিখতে পারি যে dimension of C by dimension of E into dimension of T তার হোল স্কয়ার। এবার ডাইমেনশন অফ এক্স আমার জানা আছে এল, ডাইমেনশন অফ সিটা আমার জানা নেই, আর ডাইমেনশন অফ ই এখানে যেমন আছে রইল, এটা হচ্ছে টি স্কোয়ার। তাহলে ডাইমেনশন অফ সি বাই ডাইমেনশন অফ ই, এটা হচ্ছে তাহলে এল টি স্কোয়ার। এই তথ্যটা পেলাম, পেয়ে কি লাভ হলো? আমরা এখান থেকে সিডিই তিনটে ডাইমেনশন তোমায় বার করতে হবে। সিডিই তিনটে ডাইমেনশন বার করার এখানে রাস্তা আর আছে কোনো? আমার হাতে একটা এক্সপ্রেশন এইটা, আর একটা এক্সপ্রেশন এইটা। এইখানে ডাইমেনশন অফ সি, ডাইমেনশন অফ ডি, ডাইমেনশন অফ সি, ডাইমেনশন অফ ই, ওটা এল, এটা এল টি স্কোয়ার। তাহলে দেখো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, সেটা কি না, আমি ডাইমেনশন অফ সি আর ডাইমেনশন অফ ডিটাকে ইচ্ছে মতো চুজ করতে পারি। কেন না, তুমি যদি ডাইমেনশন অফ সিটাকে একটা যা হোক কিছু নিই, তাহলেও কিন্তু হিসেবে অসুবিধে হচ্ছে না। এই পার্টটা ক্লিয়ার, এই পার্টটা আমি মুছে দিচ্ছি, আমার জায়গা চাই, নাহলে দেখাতে পাচ্ছি না। মজাটা দেখো, আমি একটা সাপোজ আমি আমাদের সুবিধের জন্য এখানে মাস কোথাও নেই তো, এম আমি ধরছি না, আমি লেট ডাইমেনশন অফ সি বি এল টু এল টি, এটাই ধরলাম, ধরা যাক। ডাইমেনশন অফ সি যদি এল টি হয়, তাহলে ডাইমেনশন অফ ডি হবে তাহলে কত? তাহলে ডাইমেনশন অফ ডি হয়ে যাবে এই ফার্স্ট এক্সপ্রেশনটা থেকে, ডাইমেনশন অফ ডি ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, ডাইমেনশন অফ ডি ইকুয়াল টু তাহলে ডাইমেনশন অফ সি বাই এল, এইটা হয়ে যাবে। এইটা হচ্ছে এল টি আমি ধরেছি, এল টি বাই এল, তাহলে শুধু টি, ডাইমেনশন অফ ডি হচ্ছে শুধু টি। এইবার লাস্ট এক্সপ্রেশনটা ডাইমেনশন অফ সি বাই ডাইমেনশন অফ ই ইকুয়াল টু এল টি স্কোয়ার। এইটা থেকে ডাইমেনশন অফ ই কত হবে? ডাইমেনশন অফ ই ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে ডাইমেনশন অফ সি বাই এল টি স্কোয়ার। ডাইমেনশন অফ সি কত ধরেছিলাম? এল টি বাই এল টি স্কোয়ার। তাহলে কেটে কুটে গেলে 1/t পড়ে থাকে,
থার্ড ব্র্যাকেটগুলো দিতে হবে। 1/t পড়ে থাকে, মানে t⁻⁻1, এইটা বেরোলো। তুমি ডাইমেনশন অফ সি যদি LT না ধরে L²T² ধরতে, তাহলেও দেখতে ডি আর ই এর আলাদা আলাদা ডাইমেনশন আবার পাওয়া যাচ্ছে। কিন্তু সবগুলো ক্ষেত্রেই, যে জায়গাটা দেখানোর জন্য এই ইকুয়েশনটা লিখলাম, সব ক্ষেত্রেই আমি একটু মানে ইকুয়েশনটা ঠিক করছি কিনা একটুখানি দেখে নিই, একটু নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্য যে দেখে নিই আগে। এই যে ভ্যালুটা বেরোলো, এটা তো আমি ধরে নিয়েছিলাম লেট বলেছিলাম, ধরে নিয়েছিলাম LT। তাহলে আমরা এক্স এর ডাইমেনশন বাঁ দিকটা ছিল L, ডান দিকে এ ডাইমেনশন কত ছিল, মুছে ফেলেছি, একটু বলো তো। স্যার LT। বেশ, LT। বি এর ডাইমেনশন T, এই প্লাস ডান দিকটা সি এর ডাইমেনশন ধরেছি LT। ডি এর ডাইমেনশন বেরিয়েছে T, আর ই এর ডাইমেনশন বেরিয়েছে t⁻⁻1, মানে ET² আছে। এখানে একটা জিনিস করতে হবে আমায়, t⁻⁻1 মানে হচ্ছে t⁻⁻1 ইন্টু এই t² গুণ আছে, তার মানে t², এটা গুণ হিসেবে লিখতে হবে। তাহলে এখান থেকে টি ক্যান্সেলস আউট, এই টি ক্যান্সেলস আউট, তাহলে L পড়ে রইল। এইখানে দেখো t⁻⁻1 t², তাহলে -1 + 2 মানে +1। তাহলে এখানে আমার এই প্লাস দিয়ে এটা লেখার কোনো মানেই ছিল না, কারণ প্লাস দিয়ে ডাইমেনশন সব সমান হয়। তাহলে আমার এখানে এইটি কেটে গেল, এই পার্টটা আমি আর ধরো মেনশন করছি না, কারণ অ্যাডিটিভ টার্ম মানে ডাইমেনশন সমান। তাহলে দেখো সবগুলো ডাইমেনশন সমান হয়েছে। কিন্তু আপনি কি করে জানলেন স্যার এটা সি ডাইমেনশন LT হবে? না, আমি জানি না, আমি ধরলাম। আমি এই LT না ধরে এটাকে স্কোয়ার ধরতে পারতাম, L²T², তাহলেও দেখতে ডি এর একটা ডাইমেনশন বেরোচ্ছে, ই এরও আলাদা একটা ডাইমেনশন বেরোচ্ছে, এর সঙ্গে মিলতো না, এটি এর সঙ্গে মিলতো না, এটি ইনভার্সের সঙ্গে মিলতো না। কিন্তু সেই ভ্যালুগুলো আবার যদি ইকুয়েশনের ডাইমেনশনাল ইকুয়েশনে পুট করি, দেখতাম বাদিক ডান দিক মিলে গেছে। অর্থাৎ এই এক্সপ্রেশন থেকে কেবলমাত্র ডাইমেনশনাল অ্যানালিসিসের মধ্যে দিয়ে বলা সম্ভব হচ্ছে না সি, ডি আর ই এর এক্স্যাক্ট ডাইমেনশন কি। একটা জিনিস এখান থেকে শেখাতে চেষ্টা করছি যে কোনো ইকুয়েশন থাকলেই আমরা কিন্তু ইকুয়েশনে যে টার্মগুলো আছে সেই টার্মগুলো ডাইমেনশন এক্স্যাক্টলি সব ক্ষেত্রে বলতে পারবো, এটা কিন্তু নাও হতে পারে। দিস ইজ ওয়ান লিমিটেশন অফ দিস ডাইমেনশনাল অ্যানালিসিস। এই পদ্ধতিটাকে বলা হয় ডাইমেনশনাল অ্যানালিসিস, মানে এক ধরনের ডাইমেনশনাল অ্যানালিসিস। আমরা পরের ক্লাসে আরেক ধরনের ডাইমেনশনাল অ্যানালিসিস করে ফর্মুলা ডেরিভেশন কী করে করতে হয় একটু দেখব। তা যাই হোক, এই ক্ষেত্রে তোমাদের একটা যেটা কাজ দিয়ে রাখলাম আমি, তোমরা এই সি এর ডাইমেনশনটাকে L²T² ধরবে। আমি যেমন LT ধরেছিলাম, তোমরা L²T² ধরবে, সেখান থেকে ডি এর একটা ডাইমেনশন বেরোবে, ই এর একটা ডাইমেনশন বেরোবে, দিয়ে এইরকম ইকুয়েশনে পুট করে বসিয়ে চেক করবে যে ওয়েদার ইট ম্যাচেস উইথ দ্য লেফট হ্যান্ড সাইড। বাঁ দিকের সঙ্গে আমার যে L²T² ধরাটা, অর্থাৎ LT ধরলেও মিলছে, L²T² ধরলেও মিলছে, L/T যদি ধরো তাও মিলবে, দেখবে তাহলেও ডি এবং ই এর যা ভ্যালু বেরোবে সেই ক্ষেত্রে তোমার বাঁদিক ডান দিক মিলে যাবে, আলাদা আলাদা ভ্যালু বেরোবে, সেটা তো 100 বার। তার মানে we can't clearly specify what is the exact dimension of C, D and E. কেন দিয়েছিলাম অঙ্কটা বোঝা গেল? হ্যাঁ স্যার। আমি তাহলে তোমাদের কাজ যেটা দেওয়া থাকলো, তো আমি LT ধরে করেছিলাম, তোমরা L²T² ধরে করে এই হিসেবটাই আরেকবার রিপিট করবে।
আচ্ছা, আজকের ক্লাস তাহলে এখানে শেষ করছি। আমরা আবার পরের দিন যেদিন ক্লাস করব সেদিন আবার এই অংশটা নিয়ে ডিসকাস করব।